সূর্য ঘড়ি বলছে ভোর ৬টা। ৬টায় ঘড়ির কাঁটা যেমন সোজা, তেমন শির দাঁড়া সোজা করে চিলেকোঠার ঘরে এসে বসলেন সমর। সমর রায়চৌধুরী, ৭০ পেরিয়ে যাওয়া মানুষটা সাদা ধুতি পাঞ্জাবি, এক রাশ কাশ ফুলের মতো চুল নিয়ে আজ রঙিন। টেবিলের ওপারে বসে অরণ্য। হাতে খড়ি থেকে আজ ক্লাস 9 পর্যন্ত সপ্তাহে 5 দিন সকালে সমর এই বাড়িতে। অরণ্যর বাবা তমাল পেশায় উকিল, বেশ নামডাক। তাহারও পড়াশুনো এই মাস্টারমশাইয়ের কাছে। সব বিষয় মাস্টারমশাই একাই সামলে দেন। রোদ্দুরের সাথে সূর্যের যা সম্পর্ক, মাস্টারমশাইয়ের সাথে তার ছাত্রেরও তাই। হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমুদি, টেন্স, জিওমেট্রি এক্সট্রা, নিউটনের 3rd ল, এমনকি ফটোসিনথেসিস থেকে পানিপথের যুদ্ধ, মৌসুমী বায়ু, সবটাই সমর অরণ্যকে পড়ান। অরণ্য বড় হচ্ছে, আর কেন যেন বিশেষভাবে তার বৃত্ত বাংলাকে ঘিরে। মাস্টারমশাই তার ঝোলা থেকে যত বই বের করে দিয়ে বলতেন, অরণ্য পড়ো পড়ো, বাংলা সাহিত্যে অমৃত ভাণ্ডারের শেষ নেই। সেই ছেলে অমৃত পান করছে মন প্রাণ দিয়ে। কবে যে নিজের থেকেই লিখে চলে কবিতার পাণ্ডুলিপি, তা মাস্টারমশাই নিজেই জানেন না। এই বয়সে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। সময় যাচ্ছে আর অরণ্য শ্রাবণের মুখ দেখছে। 9ম শ্রেণীর রেজাল্ট বের হলো। বাংলা বিষয়ের নম্বরটা একমাত্র জলজল করছে, আর বাকিগুলো। তমাল খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র ছেলের ভবিষ্যৎ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কমপক্ষে ব্যারিস্টার হতেও তো এই বিষয়ের কোনো প্রয়োজন নেই। সেদিন সকালে সমর পড়াচ্ছেন, তার সামনে খোলা শ্রীকৃষ্ণ কীর্তন। গরম চায়ে ধোঁয়া ওঠা দেখছে 2টো বিস্কুট। তমাল এসে অরণ্যকে ঘর থেকে বের করে সমরকে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমি ছেলেকে কবি করব না। আপনি তো জানেন যা কম্পিটিশন। সমর কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না। শুধু বললেন, তমাল, তোমার ছেলের যা গুণ আমি দেখেছি, আগামীর। নামটা বললেন না। উঠে দাঁড়ালেন। ওর জন্য মাস্টার দেখে নিও। এত সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে এত দিনের সম্পর্ক ছেদ হয়ে যাবে তমালও ভাবেনি। শুধু সমর তার অরণ্যকে ডাকলেন। বুকের কাছে টেনে বিড়বিড় করে কি যেন বললেন, তারপর বেরিয়ে গেলেন। চায়ের কাপের থেকে তখন আর ধোঁয়া উঠছে না। চিলেকোঠার ছাদ থেকে অরণ্য দেখছে তার সূর্য পশ্চিম আকাশে পা বাড়িয়েছে। সমর হাঁটছেন আর দেখছেন আকাশের মুখ ভার। কোথা থেকে এসে মেঘের দল আড্ডা মারতে বসেছে আকাশের ওই বারান্দায়। বৃষ্টি আনার মতো এদের বুক গভীর নয়। 2-1টা মেঘ বালিকাকে টিপ্পনি কেটে দৌড় লাগাবে। সমর দরদর করে ঘামছেন। ঘরে ঢুকে পাখা চালিয়ে ধপ করে বসে পড়েন, আর দেওয়ালে ঝোলানো বিদ্যাসাগর মশায়ের ছবির দিকে দেখে ডুকরে কেঁদে ওঠেন। মায়ের মৃত্যুর পর এই প্রথম।
সূর্য ঘড়ির বয়স বেড়েছে, কিন্তু সে তো থামতে জানে না। আর কোনোদিন বড় বাড়ির ছেলেদের সমর পড়াননি। পেনশনের কটা টাকা আর সামনের বঙ্কিমপল্লীর উদ্বাস্তু কলোনির কটা বাচ্চাকে নিয়েই তার সংসার। ওদের মা বাবা কোনো দিন এসে বলে না, মাস্টারমশাই আমার ছেলে অমুক হবে তমুক হবে। মাঝে দু একবার অরণ্য আর তমালের সাথে মাস্টারমশাইয়ের যে দেখা হয়নি তা নয়, তারপর অনেক বছর শীত পেরিয়ে গেলেও বসন্ত আসেনি। সেদিন আকাশে শ্রাবণের মেঘ, খুব বৃষ্টি পড়ছে, পায়ের তলায় জল থই থই। বৃষ্টি পড়লেই ঘর থেকে বাইরে সমরের পা। বৃষ্টির দিন বের হলেই সমর দেখেন রাস্তার পাশে বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে কাগজের নৌকো ভাসাচ্ছে কিনা। এই সময়ে কে যেন পেছন থেকে ডাকলো, স্যার। সমর ঘুরে তাকালেন, দেখলেন জল পেরিয়ে কজন ছেলে হন্তদন্ত হয়ে আসছে। একজন বলছে, অরণ্যের বাড়িতে যাচ্ছেন? সমর কি উত্তর দেবে ভাবতে ভাবতেই আরেকজন বলল, আজ দুপুরে গলায় দড়ি দিয়ে। বাকি কথাটা সমরের কানে আসেনি। একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে যায়। সেই চিলেকোঠার ঘর, দেওয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড়, আমাটির ভেপু, উপেন্দ্র কিশোর, রাজকাহিনী, বুক ভরা কান্না। তমাল হু হু করে কেঁদে উঠল। তমাল বলল যে ও আপনাকে একটা চিঠি লিখে গেছে। সমরের মুঠোয় ধরা তার অরণ্যের শেষ চিঠি। ঘর ভর্তি মানুষ, পুলিশ। সাদা চাদরে ঢাকা শুয়ে আছে অরণ্য। সমর কি করবে? প্রণাম করবে, না চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলবে, মানুষ হও? সমর বিড়বিড় করে বলছে, আমার আমার দেখছে চিলেকোঠার ঘরে ভিজে বাতাসে ক্যালেন্ডারের একটা দিন, 29শে জুলাই, বিদ্যাসাগরের মৃত্যুদিন। ভেতর স্বপ্ন দেখা তোর মুখ, চোখের তলে পূব আকাশের সূর্য ছবি, ছবির মধ্যে গভীর শোকের কান্না, শোকের কাছে আঁচলে তোর ব্যথার মুখ, হাতের ভেতর স্বপ্ন দেখা তোর মুখ, চোখের তলে পূব আকাশের সূর্য ছবি, ছবির মধ্যে গভীর শোকের কান্না,
কাছে আঁচলে তোর ব্যথার মুখ। তোর করতলে নদীর আঁকি বুকি, নদী নয় সে তো ভাষার জল ছবি। তোর মুঠোয় ভরা শুষ্ক গান, আমার ভেতর গরম ভাতের ঘ্রাণ। তোর করতলে নদীর আঁকি বুকি, নদী নয় সে তো ভাষার জল ছবি। তোর মুঠোয় ভরা শুষ্ক গান, আমার ভেতর গরম ভাতের ঘ্রাণ। তীক্ষ্ণ ভোলা তোর ছুরিতে বুক রেখে রাখাল আজ বাঁশিতে গান গায়। তোর ভাষার দূরের কথা বলে, তোর ভাষা আমায় বৃষ্টিতে ভেজায়। তীক্ষ্ণ ফলা তোর ছুরিতে বুক রেখে রাখাল আজ বাঁশিতে গান গায়। তোর ভাষার দূরের কথা বলে, তোর ভাষা আমায় বৃষ্টিতে ভেজায়। হাতের ভেতর স্বপ্ন দেখা তোর মুখ, চোখের তলে পূব আকাশের সূর্য ছবি। ছবির মধ্যে গভীর শোকের কান্না, শোকের কাছে আঁচলে তোর ব্যথার মুখ।
ভাঙা দরমার বেড়া, মাথায় টালির ভার সহ্য করতে না পারা, ঝুলে আসা ছাদের তলায় একটা বড় গিরিশ ঘোষের ছবির নিচে নিধিবাবু বসে, তার চারিদিকে কতক ভাঙা হারমোনিয়াম, কতক ভালো হবার প্রত্যাশায়। নিধিবাবুর দিকে তাকিয়ে নিধিবাবু হারমোনিয়ামের বেলো টিপছে, কোনো সময় সারেগামা, কোনো সময় সানিদাপা। হারমোনিয়ামের গলা খারাপ, কিছুতেই সুর লাগছে না। নিধিবাবু বিড়বিড় করে ওদের সাথে কথা বলছে। হারমোনিয়াম খুলে রিডগুলো দেখে একটু ফাইল ঘষে দিয়ে দু একবার ফুঁ মেরে বেলো টিপতে শুরু করে। দোকানের নাম গিরিশ ঘোষ হারমোনিয়াম হাসপাতাল। চাঁদির চশমার ফাঁক দিয়ে এত গভীর দুটো চোখ নিয়ে ওই ভাঙা দোকানে সন্ধ্যা প্রদীপ হয়ে বসে থাকে। নিজের খাবার জুটুক না জুটুক, গিরিশবাবুর গলায় একটা রজনীগন্ধার মালা ঝুলবেই। নিধুবাবুর গলায় রঙ্গমঞ্চের গান এখনো খেলা করে। হারমোনিয়াম সারাতে এসে কেউ রঙ্গমঞ্চের গান শোনেননি এমনটি হয়নি। কোনো সময় আজি এসেছি বধূ হে, কিংবা বিদ্যাসুন্দরের সেই গান আমার গতি কি হবে বলো চাঁদ বদনী, এক কলি গাইবে আর বলবে মঞ্চে তখন আমি হারমোনিয়ামে সুর ধরেছি। নতুন ছেলেমেয়েরা আসতে চায় না এই দোকানে গান শোনার ভয়। একেই তো গান বাজনা কমে গেছে, হারমোনিয়ামের থেকে গিটারের কদর বেশি। তাই অর্ধেক দিন মুড়ি বাতা সব জোটে না নিধুবাবুর। 60-এর দশক থেকে 80-এর দশক, এই মানুষটা তো ব্যস্ততাই ব্যস্ততা। আজ রংমহল, কাল স্টার, পরশু মিনার্ভা, নতুন নাটক নামবে। নাটকের গান মানেই নিধুবাবু। সুরকার তো গান সুর করলেন, কিন্তু কলাকুশলীদের গান তোলানো আর টবের গাছে আমের মুকুলানো একই ব্যাপার। নিধুবাবুর তাই কদর বেশি, এত ধৈর্য। তার সাথে পাশে বেহালা বাদক, কখন স্বর নামাতে হবে, কি স্কেল, সব বলে দেওয়া। এই নিয়ে বেশ বসন্তেই ছিলেন নিধুবাবু। তাছাড়া তখন অবেশ ক্লাবেও তো কত ভালো ভালো নাটক নামতো, একটু বেশি পয়সা পাওয়া যেত। বাংলা থিয়েটারের কয়েক কণা আলোক বিন্দু নিয়ে কত নিধুবাবুরা বেঁচেছিলেন। রঙ্গনা নেই, মিনার্ভা নেই, স্টার নেই, শুধু প্রখর দিনের মতো চারিদিকে নেই নেই গিরিশ ঘোষ, শিশির ভাদুড়ী। তার সাথে নিধুবাবুরাও নেই। নিধুবাবুরা বেকার, হাত পেতে ভিক্ষে নেবার ইচ্ছেও নেই। আর ভাঙা হারমোনিয়ামে সুর তুলে পুরনো বাংলা নাটকের গান নিয়ে ভিক্ষেও জোটে না, নিধুরও জোটেনি। একদিন একটি ছেলে বলেছিল, কি প্যান প্যান গান করেন, একটা কিশোর কুমার। নিধু সেদিন থেকে আর ভিক্ষে করতে বেরোয়নি। এই গানগুলো তো তার মা তাকে খেতে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। তাহলে এই গান জড়িয়ে দুঃখকেও তো মেনে নিতে হবে। তাই তার এক চিলতে দোকান, জমির বসতবাটিটাই হারমোনিয়াম হাসপাতাল। একটা ভাঙা তক্তপোষে নিধুর সাথে জায়গা করে নিয়েছে একটা ভাঙা হারমোনিয়াম। শিশির ভাদুড়ী নাকি ওটা উপহার দিয়েছিলেন তাকে।
একজন প্রবাসী বাঙালি মোটা দর দিয়ে কিনতে চেয়েছিল। নিধু হারমোনিয়ামটার ওপর কাঁপা হাত বোলাতে বোলাতে বলেছিল, না গো দাদামশাই, ও তো আমার মা, পেটের দায়ে কি আর মাকে বিক্রি করা যায়? নিধুর আর মালা কেনার পয়সাও নেই। ঝাপসা চোখ দিয়ে সূচে সুতো ভরতে ভরতে কত সময় চলে যায়। ভোর হলে বিছানা ছেড়ে উঠে পড়ে ফুল তুলবে আর গান গাইবে, হরি মন মজায় লুকালি কোথায়। তার হরি বলতে তো গিরিশবাবু। ওই 16,000 টাকা না দিলে স্টার থিয়েটার তৈরি হতো? গিরিশবাবুই তো প্রথম পেশাদারি নাটক করলেন। বাংলা নাটক মুনাফার মুখ দেখল। ঠাকুরও বলতো, গিরিশ, তোর নাটকে লোক শিক্ষে হয়। ওই মানুষটা ছিল বলেই তো আমরা বেঁচেছিলাম। সেদিন যেন অটো করে কারা ফুঁকে দিয়ে গেল, রাস্তা চওড়া হবে। বেশ গভীর রাত্রে চিৎকার, চেঁচামেচি, কান্না। ঘুম থেকে ধড়ফড় করে উঠে বসে নিধুবাবু, দেখছে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে রাস্তার দুধারের ঝুপড়ি। বুলডোজার এগিয়ে আসছে তার স্বাদের হারমোনিয়াম হাসপাতালের দিকে। এখনো তো খান পাঁচেক অসুস্থ রুগী আছে। তাদের কাছে গিয়ে নিধু হাত বোলাচ্ছে আর বলছে, তোদের বাঁচাতে পারলাম না রে, তোদের বাঁচাতে পারলাম না। দু চোখ ভরা জল। এক ছুটে গিরিশবাবুর ছবিটা মাথায় তুলে নেয় আর কাঁধে ঝুলিয়ে নিল শিশিরবাবুর দেওয়া হারমোনিয়াম। এক ছুটে রাস্তায় বেরিয়ে নিধু বুলডোজারের ধাক্কায় হুড়মুড় করে হুমড়ি খেয়ে পড়ল গিরিশ ঘোষ হারমোনিয়াম হাসপাতাল। নিধু দেখছে তার মন্দির মাটিতে গড়িয়ে গেল। ভোরের আলো ফুটবে কিনা নিধু জানে না। আকাশের গায়ে অন্ধকার থমকে আছে। নিধুর বুকে দুলছে হারমোনিয়াম, মাথায় গিরিশ ঘোষের ছবি। আজ ছবিতে দুলছে শুধু বাসি ফুলের মালা। পর্দা ওঠে, আলো জ্বলে, চরিত্র আসে, কথা বলে, গান গায়, চলে যায়। পর্দা ওঠে, আলো জ্বলে, চরিত্র আসে, কথা বলে, গান গায়, চলে যায়। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। কে যেন সাজিয়ে দেয় মুখ শরীর পোশাকে, কে যেন নিজেকে কাঁদিয়ে হাসালো সুজনে, কে যেন নিজেকে কাঁদিয়ে হাসালো সুজনে।
পর্দা ওঠে আলো জলে চরিত্র আসে, কথা বলে গান গায় চলে যায়। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। কে যেন হাততালি কুড়িয়ে মেটায় খিদে, কে যেন বদলাবে সমাজ স্বপ্ন দেখে, কে যেন বদলাবে সমাজ স্বপ্ন দেখে। পর্দা ওঠে আলো জলে চরিত্র আসে, কথা বলে গান গায় চলে যায়। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। কে যেন বলে গেল তুমি নেই আধার নামে, কে যেন শুয়ে আছে ঘুম নেই লাশ কাটা ঘরে, কে যেন শুয়ে আছে ঘুম নেই লাশ কাটা ঘরে। পর্দা ওঠে আলো জলে চরিত্র আসে, কথা বলে গান গায় চলে যায়। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। চারদিকে জল থই থই, ওই দূরে সবুজ গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে, তাদের মাথায় নেমে এসেছে আকাশ। ঢেউগুলো সব সময় আলপনা আঁকছে। নৌকো নিয়ে মাছ দরিয়ায় কুবের, উড়ো হাওয়ার মুখে বিড়িটায় সে আগুন জ্বালতে পারে না, মুখে হাত পোড়া বিড়ি নিয়ে আকাশটাকে দেখে নেয়। আকাশটাকে এত ভালো সে চেনে, নিজের জীবনটাকে যদি তার 1% চিনত, তাহলে জীবনটা তার পাল্টে যেত। নদী তার জীবন, তার সঙ্গেই তার বয়ে চলা। নৌকোয় নাকি কুবেরের মা তাকে জন্ম দিয়েছিল। মাছ ধরতে গিয়ে এক ঝড়ের রাতে তার আব্বা আর ফিরে আসেনি। বন্যায় নোনা জল খেয়ে আন্ত্রিকে মা চলে যায় তারপরেই। ব্যাস, 6 বছর বয়স থেকে আজ 60 ছুঁই ছুঁই বয়স পর্যন্ত সেই নৌকার বৈঠা ঠেলে আর ঠেলে। মাঝে মাঝে যাত্রী পারাপার আর রাতে মাছ ধরতে যাওয়া। তার স্থির বিশ্বাস নদীর কোনো এক বাঁকে তার আব্বার সঙ্গে তার একদিন দেখা হবেই। তার মাঝি বন্ধুরা তাকে মাছ মাঝি বলে ডাকে। কুবের এই ডাকে খুব খুশি হয়। বেশ ছোট বয়সেই শাদী হয় কুবেরের। মেয়েটি চটকলে কাজ করত। রোজই কুবের তাকে এপার ওপার করাতো। করতে করতে ভাব ভালোবাসা
তারপর জীবন্তরী ভেসে যাওয়া। বছর ঘুরতে ঘুরতে ছেলে, নাম দিয়েছিল ঢেউ। নদীর পাশেই বসত বাড়ি। জোয়ার হলে চৌকাঠ ছুঁই ছুঁই নদীর পানি। বিবি কতদিন বলেছে চলো একটু দূরে গিয়ে বসত বানাই। কুবের রাজি নয়। সে বলে নদীর সঙ্গে না থাকলে সে বাঁচবে না। যে কাজ করে সেই কাজ করে তো সংসার চলে না। নিজের জাল নেই, নৌকো নেই। চটকলে আমিনা চাকরি করতে বলে চলে যেত। ঢেউকে নিয়ে কুবের ভাসে আর বলে, ঢেউ তুইও কিন্তু ওস্তাদ মাঝি হবি। ঢেউকে চেনায়। ঈশান কোণে মেঘের রং লাল, ঝড় আসতে পারে। কালো মেঘ ডাকলে ওই মেঘের ভেতরে কত বৃষ্টি আছে। মাথার উপর সূর্য দেখে জোয়ার ভাটার চলাফেরা, নদীর গভীরতা দেখে মাছের ঠিকানা। আমিনা চায় না তার ছেলে মাঝি হোক। রোজ মন কষাকষি। কুবেরকে ঠেস দিয়ে বলে, এমন মরদ যে বিবি বাচ্চাকে খাওয়াতে পারে না। কিসের মরদ? তোমার এই নাও ইচ্ছে মতি আমার সতীন। ভিক্ষে করলেও বেশি পয়সা কামানো যায়। গানের গলাটা তো ভালো। অন্ধ সেজে নদী ঘাটে বসলেও তো হয়। কুবের হায় হায় করে ওঠে, বলে, যা বলো মেনে নিব, কিন্তু ভিখারি কইব না। আমার মতো ধনী মানুষ কজন আছে? হ্যাঁ, কজন আছে? আমি না এই শুনে আরো রেগে যেত। কুবের গোসা করে সেই যে ইচ্ছে মতিতে উঠে পড়ে, আর 2-3 দিন বাড়ি ফেরে না। আমিনার আগে ভয় করত, মনে কু ডাকত। পাশে রামদাদাদের বাড়িতে পোলাটাকে রেখে চটকলে চলে যেত। মাঝে মাঝে মন উদাস হয়ে যেত। সেই আমিনার জীবনে নতুন বাবু এলো, কলের হেডমিস্ত্রি। ঘরে বউ আছে, কিন্তু আমিনার ডাগর চেহারাটা দেখে তার মন মজে ছিল। মুখে একটা সিগারেট গুঁজে কত বাতেলাবাজি। আমিনা প্রেমে পড়ল। ছেলেকে নিয়ে ঘর ছেড়ে নদী ছেড়ে পালালো। একদিন সন্ধেবেলা কুবের এসে দেখে ঘরের দরজা খোলা, কেউ নেই। মেঝেতে মাদুরটা একা শুয়ে আছে। জিজ্ঞেস করল, আমিনা কোথায়? ঢেউ কোথায়? আমিনা কোথায়? পরের দিন ছোটে কারখানায়। সেখানে গিয়ে শোনে যে আমিনা নেই, বাবলু সর্দারের সঙ্গে পালিয়েছে। তারপর থেকে আর ওই ঘরে সে আসেনি। পরের বছর বন্যা তার বাড়ি গিলে ফেলল। কুবের দেখেছে, তার চোখে পানি আসে। চোখের পানির স্বাদ নদীর মতো। বয়স বেড়েছে কুবেরের, চোখের দৃষ্টি কমে আসছে। নদী মাতাল হলে তার বইটা ধরে রাখতে কষ্ট হয়। তার রেডিওর গান, কোনো সময় শচীন কর্তা, আব্বাস উদ্দিন, কোনো সময় সে নিজেই গলা ছেড়ে ভাটিয়ালি ধরে। এক অদ্ভুত শক্তি তার গায়ে চলে আসে। সেদিন শ্রাবণের আকাশ খুব থমথমে। মাঝে মাঝে মেঘে মেঘে কথা বলে উঠছে। রেডিওতে নির্দেশবাণী মাঝি ভাইদের উদ্দেশ্যে। কুবের ঘুমিয়ে পড়েছিল ক্লান্তিতে। হঠাৎ একটা দমকা হাওয়ায় নৌকোটা টালমাটাল হয়ে ঘুরে দাঁড়ালো। কুবের শুয়ে আছে নৌকোর ওপর। তার শরীরে সামর্থ্য নেই। কুবের একবার বসতে চেষ্টা করে, কিন্তু পারে না। বাজ পড়ল। শনশন করে হাওয়া ছুটে আসছে, মাতাল হাওয়া। নদীর ঢেউয়ের ছটফটানি। হাল টেনে ধরতে না পারলে নৌকোটা যেন কাগজের নৌকো হয়ে যাবে। কুবের দেখতে পাচ্ছে, কুবের এইবার দেখতে পাচ্ছে তার আব্বা যেন হালের কাছে দাঁড়িয়ে। লম্বা চেহারা, কালো মহিষের মতো গায়ের রং, মাথায় গামছা বাঁধা। আব্বা যেন তার দিকে তাকিয়ে আছে। কুবের আব্বাকে বলছে, আব্বা, আব্বা, তুমি বলো আব্বা, আমি গরিব, আমি গরিব। সারা পৃথিবীর লোক আগামী দিনে জল পাবে না। রেডিওতে বলেছে, আমি শুনেছি মাটির তলা থেকে জল নাকি শুকিয়ে যাচ্ছে। জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তাহলে আমি এত জলের মালিক, একটা নদী আমার। আমি কি গরিব আব্বা, আমি কি গরিব।
কুবের দেখছে তার নৌকো পাল্টি খেলো মাছ দরিয়ায়। কুলকুল কুলকুল করে জল ঢুকছে তার নৌকোয়। দেখছে তার স্বাদের নৌকো ইচ্ছে মতি ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে তার চোখের সামনে। আকাশে মেঘ ভাঙা বৃষ্টি। দুটি চোখ পাখি এঁকে দিল নীল আকাশ। নদী তোমায় বড্ড ভালোবাসি। নৌকায় কে দিল জলরাশি, অশ্রু এঁকে দিল দুটি চোখ। পাখি এঁকে দিল নীল আকাশ। নদী তোমায় বড্ড ভালোবাসি। ঢেউয়ের দোলায় জীবন দোলে, ভাটার টানে জীবন কাঁদে। নদী চলে আকাশ খোঁজে, মাঝি বাসে গহীন জলে। ঢেউয়ের দোলায় জীবন দোলে, ভাটার টানে জীবন কাঁদে। নদী চলে আকাশ খোঁজে, মাঝি ভাসে গহীন জলে। মাঝি ভাসে গহীন জলে, মাঝি ভাসে গহীন জলে। নদী বলে ডাকি তোকে, নদী নয় মাকে ডাকি। তোর বুকে জল টলমল, জলের জন্য জীবন বাঁচে। নদী বলে ডাকি তোকে, নদী নয় মাকে ডাকি। তোর বুকে জল টলমল, জলের জন্য জীবন বাঁচে। মাঝির মনে নদীর ব্যথা, নদীর বুকে ভালোবাসা। তাকে নিয়েই জীবন মরণ, নদীর জন্য বাঁচতে শেখা। মাঝির মনে নদীর ব্যথা, নদীর বুকে ভালোবাসা। তাকে নিয়েই জীবন মরণ, নদীর জন্য বাঁচতে শেখা। নদীর জন্য বাঁচতে শেখা। নদীর জন্য
বাঁচতে শেখা, নদীর জন্য বাঁচতে শেখা, নদীর জন্য বাঁচতে শেখা। সন্তানের অমলিন মুখ দেখে স্বপ্নের আঁকিবুকি কাটতে বাবা মায়েরা ভালোবাসে। কানা ছেলের নাম পদ্মলোচন রাখতেও তাঁরা ভালোবাসে। স্বপ্নের সাথে রঙও অদৃশ্যভাবে কেউ কেউ জুগিয়ে দেয়। সন্তান বড় হচ্ছে, ছবির গায়ে ধুলো পড়ছে, কিন্তু তাদের স্বপ্ন চোখ মেলে জেগে বসে থাকে। অলোকেন্দুও তো টালমাটাল সময়ে তার আগামীর ওপর তার দেখা স্বপ্নের বীজ বুনে চলে যায়। ছেলের নাম রেখেছিল পাভেল। মা অলকানন্দা রাজি ছিল না, বলেছিল, তুমি এই রাজনীতি করে তো জীবনটা দিলে, আমার জীবনটাও গেল। শেষে কথাটা শেষ করতে পারেনি। অলকেন্দু বলেছিল, যদি বিপ্লবীর মা হতে পারো, এই সুখ থেকে নিজেকে বঞ্চিত করো না। অলকানন্দা চুপ করে তাকিয়েছিল অলকেন্দুর দিকে। পাভেলের বয়স যখন 5, পুলিশের গুলি খাওয়া অলকেন্দুর নিথর শরীরটা বাড়িতে এসেছিল। তখন অলকানন্দা পাভেলকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠেছিল। পাভেল বড় হচ্ছে, আর যেন অলকেন্দুর মূর্তি গড়া হচ্ছে। সেই দেবদারু গাছের মতো টান টান চেহারা, মাথা ভর্তি শ্রাবণের মেঘের চুল, চোখ দুটো মুখটা ধরে রাখতে পারে না, শরদের তারের কণ্ঠস্বরের মতো কণ্ঠস্বর। বাড়ির 4 দেয়াল জুড়ে খালি বই আর বই। না দেখলে বোঝা যায় না এই সংসারে একবেলা খাওয়া জোটে না। সেই বইয়ের র্যাকে কোনোদিন ধুলো পড়েনি। পাভেল এতটাই বই বন্ধু যে নিজের পরীক্ষার সিলেবাসের প্রতি অবহেলা শুরু হয়। অলকানন্দা কত বুঝিয়েছে, কেঁদেছে। একটাই জীবন, অন্তত সচ্ছল হয়ে বেঁচে থাকার জন্য। পাভেল তাকিয়ে থাকে। ওই চোখের দৃষ্টি অলকানন্দা জানে। তারপর হয়তো কোনোদিন উত্তর দেয়, মা, সবার সচ্ছল হবার অধিকার আছে। মায়ের মনটা হু হু করে ওঠে। রোজ ঠিক সময়ে পাভেল কলেজে। প্রায় অনেক অধ্যাপকই ক্লাস শুরু হবার 5-10 মিনিট পর ক্লাসে আসেন। পাভেল একদিন বলে ফেলে, স্যার, আপনি যদি দেরি করে আসেন তাহলে। ব্যাস, আগুন জ্বলে গেল। কলেজ সোশ্যাল হবে, সোশ্যাল মানেই মস্তি। পাভেল বলে ফেলল, অত টাকা খরচ না করে আমরা নাটক, নাচ, গান সবাই মিলে করি, আর বাকি টাকায় একটা ফান্ড হোক, যত দরিদ্র ছাত্রছাত্রী তাদের পড়াশোনা। ব্যাস, যেই বলা, অভিধানে যে শব্দগুলো পাওয়া যায় না সেই শব্দ, আর গোটা কয়েক কিল চড়। পরীক্ষার খাতায় ভারতীয় গণতন্ত্র নিয়ে লিখতে বসে, যে দেশে 1 বোতল দেশি মদ দিয়ে ভোট কেনা যায়, সেখানে। কলেজ থেকে পাকাপাকিভাবে ছুটি হয়ে গেল পাভেলের। ক্যান্টিনে চা দিত মাধুর, কি কান্না! আরো অনেকেই চোখের জল ফেলেছিল। পাভেল কলেজ থেকে বেরিয়ে পা ফেলেছে। কে যেন পেছন থেকে ডেকে উঠল, পাভেল, পাভেল। পাভেল ঘুরে তাকায়, দেখে কলেজের সবচেয়ে ভালো মেয়ে বৃষ্টি। পাভেল ঘুরে দাঁড়ায়। বৃষ্টির চোখ মাটির দিকে। আপনার মোবাইল নাম্বারটা দেবেন? আমার মোবাইল ফোন নেই। বাড়ির ঠিকানাটা তাহলে? বৃষ্টি একটা ডায়েরি বের করে দেয়। পাভেল বুকের বাঁদিক থেকে লেখনী বের করে লেখে, হৃদয়ের প্রতিটি খাঁজে রোদ্দুর ভরে রাখো। তারপর তার বাড়ির নাম লিখল মন বাড়ি। এদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি কেরানির চাকরির দাবিদারের একজন কমে গিয়ে অলকানন্দার পুত্র বাড়ি ফিরল।
তখন অলকানন্দা এক পাল ছেলে মেয়ে পড়াচ্ছে। পাভেল জানলা দিয়ে দেখছে মেদুর আকাশ। অলকানন্দা দেখে ভোর হলে ছেলে বেরিয়ে যায়, রাত্রে বাড়ি ফেরে। এসে দুটো রুটি খেয়ে লিখতে বসে। পাশের ঘরে অলকানন্দার ঘুম আসে না। সে আকাশে নষ্ট চাঁদ দেখে। পাভেল কোথায় নিজেকে রাখবে ঠিক করতে পারে না। যেখানেই যায় কত তার প্রশ্ন। সাধারণ মানুষকে মেরে কি বিপ্লবী হয়? আপনি এত ভোগ করেন, নিজের জীবন চর্চায় যা নেই সেটা কিভাবে বিশ্বাস করেন? বাতানুকূল ঘরে বসে কি আগুনে পুড়তে থাকা মাটির খবর রাখা যায়? ব্যাস, পাভেলকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কত সময় রাত্রে বাড়ি ফেরার পথে হুমকি, শারীরিক অত্যাচারও নিতে হয়েছে। সব দেখে সে চুপ হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরের ক্ষোভ, ভেতরের উত্তেজনা তাকে গিলে খাচ্ছে। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করে। যে পাভেলকে ঘরে ধরে রাখা যেত না, সে ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে শুধু পাইচারি করে আর মুখে অনর্গল কথা বলে। কার সাথে বলে, কি বলে, অলকানন্দা বুঝতে পারে না। ঘরের জানালাগুলো বন্ধ হয়ে গেল। দরজা শুধু দিনে দুবার খোলে। হাত বাড়িয়ে অলকানন্দা খাবার দেয়। কতদিন সেই খাবার প্লেট শুদ্ধ ফেরত আসে। হঠাৎ কি যে হয়ে গেল। মাসের পর মাস যায়। অলকানন্দার চোখের জল বাষ্প হয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় নভেম্বর উঁকি দিচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। সকালে ঘুম থেকে উঠে ভাবল, যাই, ছেলেটার জন্য একটু চা করে দিয়ে আসি। দরজায় কড়া নাড়া। অলকানন্দার মনে পড়ে গেল কে যেন বলে গেল, অবনী, বাড়ি আছো? দরজা অমনি উত্তরের হাওয়ায় খুলে গেল। ঘুটঘুটে অন্ধকার। ভাবল হয়তো দরজা না দিয়েই ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢোকার লোভ সামলাতে না পেরে অলকানন্দা ঘরের মধ্যে পা বাড়িয়ে, পাভেল, পাভেল। না, কোনো উত্তর নেই। অলকানন্দা আলো জ্বালাতেই দেখল ঘরে কেউ নেই। এ কি, সারা দেয়াল জুড়ে চারকোলে লেখা কবিতা, আঁকা ছবি, টেবিলের ওপরে একটা খোলা চিঠি। মা, তোমার কাছে রেখে গেলাম আমার এতদিনের লেখা নিষিদ্ধ ইস্তেহার। এই ইস্তেহারে লেখা আছে খেটে খাওয়া মানুষের কথা। তুমি কি আমার গোর্কির মা হতে পারবে? আদরণীয়, তোমার পাভেল। অলকানন্দা দেখছে দেয়াল থেকে বেরিয়ে আসছে কটা শব্দ। দরকার হলে রোদ ছেঁকে এনে দেব আঁচ, দরকার হলে আমার ধারালো নখ দিয়ে ছিঁড়বই মেঘের চাদর। তোমরা শুধু জেগে থাকো, গেয়ে যাও পলাশের গান। এসো, আকাশ থেকে আঁধার তাড়াই। পৃথিবীর প্রতিটি সকাল হোক সূর্যমুখী, পৃথিবীর প্রতিটি সকাল হোক সূর্যমুখী। সমস্ত দিন হোক সূর্য ওঠা নদী, ঘুমের মধ্যে জল ভরা মেঘ। জাগরণে আমার জন্মভূমি মাটি, জন্মভূমি
মাটি জন্মভূমি মাটি আমাদের দুঃখ জমি জমিরা তারাদের মতো আমাদের হাত আমাদের দুঃখ জমি জমিরা তারাদের মতো আমাদের হাত নদীর মতো চড়াই উতরাই পার হতে হতে দুহাতে পাথর সরাই দুহাতে পাথর সরাই দুহাতে পাথর সরাই তোর আঁচল ভরা শস্য ধান জেগে উঠুক বিশ্ব ভরা প্রাণ মা তোর আঁচল ভরা শস্য ধান জেগে উঠুক বিশ্ব ভরা প্রাণ তোমার কাছে রেখে গেলাম তোমার কাছে রেখে গেলাম বুকের ভেতর স্বপ্ন দেখা গান বুকের ভেতর স্বপ্ন দেখা গান বুকের ভেতর স্বপ্ন দেখা গান শৈশব ছিল ভুবন ডাঙার মাঠ তার চোখের মনি সবুজেরই ডাক অপুর শৈশব ছিল ভুবন ডাঙার মাঠ তার চোখের মনি সবুজেরই ডাক অপুর পায়ে জড়ানো কাশ ফুল লতা পাতা তার শরীর জড়িয়ে সর্বজয়ার আঁচল পাতা অপুর শৈশব ছিল ভুবন ডাঙার মাঠ তার চোখের মনি সবুজেরই ডাক অপু চুরি হয় নষ্ট চাঁদের আলো হৃদয় শিখেছে অপু
নারী শরীর তাপে মন খুঁজতে গিয়ে অপূর্ণা নিরুদ্দেশ। অপু ভালো নেই, সে হারিয়েছে নিশ্চিন্দপুর। পালা এখন হরিহরের সেজেছে সিরিয়ালে, কাঠামোয় নেই তার দুর্গা দিদির ছবি। অপর্ণা চোখে পড়ে না কাজলের কালি। রায় বেরিয়েছে, ছেলেটির ফাঁসি। রায় বের হওয়ার পর ছেলেটি কিচ্ছু বলেনি, শুধু তাকিয়েছিল কড়িকাঠের দিকে। আদালতে দাঁড়িয়ে ওর দিদি কেঁদে উঠেছিল। বিরুদ্ধ পক্ষের তুমুল বিজয় উল্লাস। যাক, ন্যায় বিচার তো পাওয়া গেল, মেয়েটা সঠিক বিচার পেল। কি বিভৎস সেই রাত! রাতে টিউশন থেকে ফেরার পথে ছেলেটি জোর করে মাঠে নিয়ে গিয়ে ভরে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়েছিল মেয়েটি। বাঘ যেমন হরিণ শিশুকে মারে খায়, ঠিক তেমনি ভাবে মাঠে পড়েছিল পুষ্প। কদিন খবরটা সংবাদ, খবরের কাগজ ঘুরে নিভে যায়। আবার খবরটা জেগে উঠল। ধর্ষণ আর হত্যা করার চক্রান্ত করার দায়ে রতনের ফাঁসি। ক্যামেরার ফটাস ফটাস আলো জ্বলে উঠছে। মুখে কালো কাপড় মুড়ে জেলে ঢুকে পড়ল রতন। রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবে না রতন। চোয়াল শক্ত করে গারদের ভেতর বসে রইল। এই 1 বছর ধরে সে রোজ মরেছে। চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেছে পুষ্পর মুখ। না, তার মনে নেই। তার মা বাবার দেওয়া চোখ দুটো উপড়ে গিয়ে কি হায়নার চোখ বসে গিয়েছিল। এখন মনে হয় জোর করে মিলনে সুখ নেই। কিন্তু এই পশু হয়ে উঠল কেন? সেদিন ওই ঘুটঘুটে অন্ধকারে সে এক মুহূর্তে পশু হয়ে ওঠে। ছোটবেলায় স্কুলে ঢুকে পড়েছিল বটতলার বই, তারপর কাগজ, টিভি, সিনেমা, বিজ্ঞাপন। তার বয়স বাড়ার সাথে সাথে সে দেখল পুষ্পদের থেকে কেমন প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে খাদ্য বস্তু, এমন খাদ্য যা খেলে অমানুষ, না খেলে মানুষ। যে মা তাকে জন্ম দিয়েছে, সেই মাও 1 বছরে ভালো করে রতনের দিকে তাকায়নি। এই সন্তানের জন্মদাত্রী হিসেবে নিজেকে ক্ষমাও করেনি, শুধু কেঁদেছে। দিদি যতবার দেখা করতে এসেছে বলেছে, ভাই তুই কি করলি ভাই? পাড়ার লোকেরা আমাদের সাথে
দিদির বিয়েটাও ভেঙে গেছে। যার ভাই তার ঘরের মেয়েকে কি কেউ নেই বউ করে? রতন ভাবছে আর কটা দিন, তারপর তো চলে যাওয়া। কোনো আফসোস নেই তার। ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তবেই খাদ্য সামনে থাকলেও পশু বলবে খাস না রতন, ও খাদ্যে বিষ। কোন দল, রাজনীতি, ধর্ম, ক্ষমতা দিয়ে ধর্ষককে আড়াল না করাই ভালো। তবেই পুষ্প তো গাছে ফুটবে, তবেই তো সুরভি ছড়াবে। রতন এখন কাগজের সামনের পাতায়। সন্ধেবেলায় বুদ্ধিজীবীদের আলোচনা, পুষ্পকে নিয়ে আসার জন্য মিডিয়ার আপ্রাণ চেষ্টা, দিদির সাক্ষাৎকার নেওয়ার জন্য ক্যামেরার অনুরোধ। ভালো বিক্রি হচ্ছে রতন। গারদে এসে ডাক্তার শরীর পরীক্ষা করে যায়। গারদের ভেতরে যে দাদারা সময় অসময়ে এসে কান চাপাটি দিয়ে যেত, হাত পাটে পাত, তারাও একটু সহানুভূতি জানায়। সে বুঝতে পারে সেও জেলের ভেতরে দামি রতন। অবশেষে সেই দিনটা এসে পড়ল। ভোর 4টায় রতনকে ঝুলিয়ে দেওয়া হবে। না, আগের দিন কারোর সাথে দেখা করেনি। জেলের রতনকে জিজ্ঞাসা করে তার কোনো শেষ ইচ্ছে আছে কিনা। রতন ঘাড় নাড়ল। রতন বলল, আমি সবার সামনে বিচারককে কিছু বলতে চাই। বিচারক এলেন। মিডিয়ার ভিড়, ঠেলাঠেলি। কে ভালো ফুটেজ পাবে? রতন বলল, ধর্মাবতার, আপনি আমাকে যে শাস্তি দিয়েছেন আমি মাথা পেতে নিলাম। কিন্তু যারা রোজ প্রত্যেক মুহূর্তে রতনদের তৈরি করছে, আমাদের বাড়ির মেয়েদের পণ্য করছে, বিজ্ঞাপন থেকে ছবি, টিভি থেকে সাহিত্য, ইন্টারনেট, সর্বস্থানে নারীকে করে তুলছে একমাত্র বিনোদনের মাধ্যম, আর এদের এই দড়ি টানাটানির বিবেক যুদ্ধে কয়েক মুহূর্তের জন্য কেউ যদি মানুষ থেকে পশু হয়ে যায়, তবেই তো আমাদের মতো রতনদের জন্ম হয়। এদের আপনি কি শাস্তি দেবেন ধর্মাবতার? ধর্মাবতার, আমাদের সাথে তাদেরও নির্দিষ্ট শাস্তির আইন হোক, তাহলে দেখবেন সমাজের এই দূষণ আর থাকবে না। ধর্মাবতার, আমি খুব সাধারণ মানুষ। আমি বিশ্বাস করি এই 1 বছরের জীবন যন্ত্রণায় আমি বুঝতে পেরেছি আমার সর্বজয়ার মতো মা, দুর্গার মতো দিদি, অপর্ণার মতো প্রেমিকা, কাজলের মতো একটা ছেলে যদি ক্ষমা করো পুষ্পরা, ক্ষমা করো। রতনকে স্নান করানো হলো। কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হলো। ঘড়ি বেজে উঠল ঢং 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 ঢং। অপু এখন ঘুমিয়ে
রাতের পর রাত অপু এখন ঘুমিয়ে আছে, রাতের পর রাত। সর্বজয়া প্রদীপ জেলে অপুর অপেক্ষায়, অপু এখন ঘুমিয়ে আছে, রাতের পর রাত। দুগ্গা তার ভাইয়ের জন্য কুছরে রাখে আম, দুগ্গা তার ভাইয়ের জন্য কুছরে রাখে আম। অপর্ণা তার স্লেটে লিখছে অপুর সংসার, অপুর সংসার, অপুর সংসার। নদীর চলার পথে ভাঙা মন্দিরটা দাঁড়িয়ে, হয়তো কোনোদিন মন্দিরটাও নদীর তলায় তলিয়ে যাবে। প্রাচীন বটগাছ, শিবলিঙ্গ আর কাঙালি। শিবরাত্রির দিন মন্দিরের কদর বাড়ে, আর বাকি কটা দিন কাঙালির ঠিকানা বলতে ওই মন্দির। মা বাবা কে ছিল, মাসির কাছে মানুষ, আর মাসিও হঠাৎ করে কেন চলে গেল, এই প্রশ্ন কাঙালি আজকাল করে না। দুবেলা আধপেটা খাবার জোটাতে তাকে সারা দিন নদীর সাথে থাকতে হয়। কেউ নমস্কার করে একটা টাকা ছুঁড়ে মারলেই কিভাবে ডুবুরি হয়ে সেই রত্ন খুঁজে আনতে হয় একমাত্র কাঙালিই জানে। বা কোনো সময় নিজে সারা গায়ে মাটি মেখে ভিক্ষে করার জাদু সেও কেবল কাঙালিই জানে। ভাটায় যখন নদী পাড়ের থেকে অভিমান করে দূরে চলে যেত, সেই সময় মাটি দিয়ে মূর্তি বানাতো। কত রকম সেই মূর্তি! জোয়ারে সেই মূর্তি ধুয়ে জল হয়ে যেত। ওই মূর্তি দেখে গ্রামের মানুষ বলতো, কাঙালির মূর্তি গড়ার হাতটা। কেউ কেউ ঠাকুরের মূর্তি দেখে দু চার আনা ছুঁড়েও দিত। নদীতে রোজ জোয়ার ভাটা হয়, আর কাঙালির হাতের আঙুলে জোয়ার লেগে থাকে। এক নিমেষে তৈরি হয়ে যায় মূর্তি। যখন মূর্তি বানায় তখন নদীতে কেউ টাকা ছুঁড়ে দিলেও কোনো ভ্রুক্ষেপ নেই। গত 2 বছর গ্রামে খরা। গ্রামের অনেক লোকের অনেক মত। কেউ বলে ভালো করে পুজো দিতে হবে, কেউ বলে যজ্ঞ করতে হবে, কেউ বা বলে ঝাড়ফুঁক। গ্রামের তারিণী খুঁড়ো বলে বসলো, ওই কাঙালির হাতে দুর্গা ঠাকুর বানানো হোক, তাতে পুজো হলেই ব্যাস সবাই এক বাক্যে রাজি। কেউ কেউ বলে, ওই ছেলেটা তো পুচকি ঠাকুর বানায়, ও কি পারবে? মন্দিরের ভাঙা বারান্দায় কাঙালির 20 আনা গত বছরের কাঠামো দাঁড়িয়ে পড়ল। তাতে খড় মাটি নিয়ে কাঙালি ব্যস্ত। গ্রামের মানুষ পালা করে দুবেলা খাবার জোগান দেয়, আর সারা দিন ঠাকুর তৈরি। কাঙালি সারাদিন তাদের সাথে কথা বলে। দুর্গাকে জিজ্ঞেস করে, মা আমায় ফেলে রেখে কোথায় চলে গেল? সরস্বতীর দিকে তাকিয়ে বলে, সরস্বতী দি, তুই তো আমায় কোনোদিন পাঠশালায় গেলাম না বলেই মুচকি হাসি। লক্ষ্মী দিকেও বলে, তুই তো আমায় পয়সা দিলিনি, গায়ে জ্বর হলে যখন নদীতে নামতে পারি না তখন উপোস। কার্তিককে বলে, ইস তুই কি সুন্দর, আর আমি অন্ধকারে আমাকে দেখলে সবাই মামদভূত বলে। গণেশের কাছেও তার অভিমান, কেন সে ভালো মূর্তি বানাতে পারে না। আর এমন কোনোদিন হয় না যে এত খেয়েছে যে পেটটা গণেশের মতো। শুধু অসুর বানাতে গিয়ে বলে, তুই আমার খিদের মতন বলে নিজে নিজেই হাসে। এই 5 মা ভাই বোনের সংসারে নিজেই কখন কাঙালি একজন হয়ে গেছে জানে না। মূর্তির গায়ে রং পড়ল, আকাশে বাউন্ডুলে সাদা মেঘের দল। রোজ গ্রামের ছেলে মেয়েদের ভিড়। মাঝে তারিণী খুঁড়ো এসে দেখে যায় আর বলে, আরে আমার জোহরির চোখ। পুজো আসছে,
মহালয়ার তর্পণ করতে ঘাটে ভিড়। এই দিনে কাঙালির আয় সবচেয়ে বেশি হয়, কিন্তু সে এবারে আর জলে নামেনি। সেদিন সে মায়ের চোখ আঁকবে। মায়ের চোখ আঁকতে গিয়ে সে চোখ বুজে মনে করতে চাইল তার মায়ের চোখ। চোখ বুজে যা দেখছে সেই চোখ সে এঁকে ফেলল। মা চোখ মেলল, আর কাঙালির চোখে জল। পূর্ণিমার রাত্রে নদীর জল যখন ঝিলমিল করে, সেই আলোয় মনে হয় মায়ের সারা শরীরে কে যেন অলংকার পরিয়ে দিয়েছে। কাঙালি সেই কাঠামোর তলায় গুটিসুটি মেরে শুয়ে থাকে। তার তখন আর রাত্রে কোনো ভয় করে না। ঠাকুর এবার দোলায় আসছেন। চতুর্থীর দিন মা দুর্গাকে সবাই মণ্ডপে নিয়ে যাবে। ঢাক বাজিয়ে গ্রামের মেয়েরা উলু দিয়ে মাকে নিয়ে যাবে। তারিণী খুড়োর কাছে কাঙালি এসে দাঁড়ায়, বলে, খুড়া, আমি মাকে দেব না। তারিণী খুড়ো বলে, মানে? মানে কিছু না, দিব না। গ্রামের মানুষ হই হই করে ওঠে। তারিণী খুড়ো হাত তুলে সবাইকে শান্ত হতে বলে। আরে 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 দিবি না কেন, দিবি না কেন? কাঙালি বলে, নিজের মা ভাই বোনদের কেউ দেয়? এ কথা শুনে সবাই হেসে ফেলে। তারপর কাঙালির মাথায় একটা গাঁটটা মেরে বলে, গত 3 মাস বসে বসে খাওয়ালাম এই জন্য? হ্যাঁ? আর কে যেন বললে, ঠাকুর রামকৃষ্ণ এলো। ঠাকুর মণ্ডপে আসে। ষষ্ঠী থেকে নবমীর সন্ধি পুজো। কাঙালি মণ্ডপের পাশে সব সময় বসে থাকে। কত মন্ত্র, কত মালা, কত প্রার্থনা, কত ধূপের গন্ধ, প্রদীপের আলো। দশমীর চাঁদ আকাশে, সিঁদুর খেলা, ঢাকের বাদ্যি, তার সাথে তাসা পার্টির হিন্দি সুরের দোলাদুলি, মাতাল হয়ে বোম বেটে নাচ। এসব দেখছে কাঙালি, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। সে ছুটে যায় তারিণী খুড়োর কাছে। খুড়া, ও খুড়া, আমার মাকে তুমি বিসর্জন দিও না, দিও না, বিসর্জন দিও না। আমি রেখে দিব, আমি মাকে রেখে দিব। তোমাদের পূজা তো হয়ে গেছে, এবার আমাকে আমার মা ফিরিয়ে দাও, আমাকে মাকে ফিরিয়ে দাও। তারিণী খুড়ো কি বলল ঢাকের তাসার আওয়াজে শোনা গেল না। শোভাযাত্রা সমানে নাচছে, পটকা ফাটছে। তখনও কাঙালি চিৎকার করছে, তারিণী খুড়া, ও কারো মা চলে গেলে কেউ আনন্দ করে? যাকে তোমরা এই 4 দিন পূজা করলে তাকে তোমরা, ও তারিণী খুড়া, ও তারিণী খুড়া। ছুটছে আর বলছে, ও তারিণী খুড়া। ছুটছে আর বলছে, তারিণী খুড়া, মাকে ফেরত দিয়ে দাও। ও তারিণী খুড়া, ও তারিণী খুড়া, আমার মাকে ফেরত দিয়ে দাও। হঠাৎ সে হুমড়ি খেয়ে রাস্তার উপর পড়ে গেল। গঙ্গার ঘাটে হ্যাজাকের মরা আলো, 7 পাক ঠাকুর ঘোরানো হচ্ছে। কাঙালি বলছে, তারিণী খুড়া, আমি কখনো মাকে দেখিনি, ভাই বোন দেখিনি। আমার মা, আমার ভাই বোন। প্রতিমা গঙ্গায় ঝপাং করে পড়ল। গঙ্গায় তুমুল জোয়ার, জলের বুকে রাত্রি দিল এঁকে। কাঙালি মা বলে ঝপাং করে জলে ঝাঁপ দিল। তার মা ডাকটা শোনা গেল না। ঢাকে বাজছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। রঙে রঙে ভোর হয় মায়ের আকাশ, রঙে রঙে ভোর হয় মায়ের আকাশ। মাটি মাটি গল্প কথায় মায়ের বুক তুলি তুলি খেলছে কেমন মায়ের চোখ। রোদে রোদে সাজছে তোমার ভুবন রূপ, রোদে রোদে সাজছে তোমার ভুবন রূপ। রঙে রঙে ভোর হয় মায়ের আকাশ।
দেখলো নদী তুই ছুট লাগালি সাগর পানে। মেঘের থেকে বৃষ্টি তোমার মুখ দেখলো নদী তুই ছুট লাগালি সাগর পানে। পাখি তো রাগ হয়েছে আকাশ পরে, শিল্পী তোর কান্না কাটি সৃষ্টি তরে সৃষ্টি তরে। রঙে রঙে ভোর হয় মায়ের আকাশ। তিলে তিলে ব্যথা জমে তিলোত্তমা আজও যখন হুমড়ি খেয়ে রাস্তায় পথে ও তিলে তিলে ব্যথা জমে তিলোত্তমা আজও যখন হুমড়ি খেয়ে রাস্তায় পথে মা যেন ডেকে ওঠে মমতায়। লাগেনি তো বাছা চাঁদ জ্যোৎস্নায়, বোলায় হাত চাঁদ জ্যোৎস্নায় বোলায় হাত। রঙে রঙে ভোর হয় মায়ের আকাশ। মাটি মাটি গল্প কথায় মায়ের বুক তুলি তুলি খেলছে কেমন। মায়ের চোখ রোদে রোদে সাজছে তোমার ভুবন রূপ। রোদে রোদে সাজছে তোমার ভুবন রূপ। রঙে রঙে ভোর হয় মায়ের আকাশ। সমরেশ, তোমার কথা মাধবীলতা বিশ্বাস করেছিল। আমিও তো তোমার মতো বিশ্বাস করতাম আমার প্রেমিকার ব্লাউজের নিচে শুধু স্তন নয়, আস্ত একখানা হৃদয় আছে। এই খ্যাপামি থেকেই তো লিখে পাঠিয়েছিলাম, বুকের ছবি পাঠাও। ব্যাস, কথা চলতে শুরু করলো। ফিস ফিস SMS হোয়াটসঅ্যাপ পেরিয়ে ফেলে দিল আমাকে অন্ধ কূপে। কূপের ওপর কত মুখ, না না মুখ নয়, মুখোশ। দেখতে পাচ্ছিলাম না, শুধু শুনতে পাচ্ছিলাম তারস্বরে চিৎকার। তুই একটা নষ্ট ছেলে, কতবার বলেছি ওদিকে চোখ দিবি না, কথা বলবি না, ভালোবাসবি না। সেই তুই কতদিন চুপ করে থাকিস। আবার কুয়োর মধ্যের অন্ধকারের শব্দগুলো যেন আমায় গিলে ফেলছিল। মাধবীলতা, মাধবীলতা, বিশ্বাস করো, আমাকে সে কোনোদিন ভালোবাসেনি।
কিন্তু আমি তো রং দিয়ে সাজিয়েছিলাম তাকে। লাল ডুরে শাড়িতে, পিঠের ওপর দুলতে থাকা কলাকাঁদির মতো দুই বিনুনি, বাঁকা হরিণের মতো দুটো ভুরুর মধ্যে ভোরের সূর্য, গায়ে চাঁপা ফুলের রং, হাসি কাশফুলের মতো। না, চোখের কথা বলবো না, চোখ আঁকতে শান্তিনিকেতন থেকে খোয়াইকে তুলে নিয়ে এসেছিলাম। আর পা দুটো, নৌকার তারের শব্দ, ছলা ছলা। মাধবীলতা, এই মাধবীলতা, বিশ্বাস করো। তার জন্য রক্তকরবী, গল্পগুচ্ছ, গোর্কির মা, মানিকের পুতুল নাচের ইতিকথা, সতীনাথ ভাদুরীর জাগরি, এমনকি যামিনী রায়ের ছবিতে মুখের থেকে বেরিয়ে আসা চোখের নির্মাণ নিয়ে গপ্প, ঋত্বিকের ছবি, উদয় শঙ্করের কল্পনা, কোনো সময় সিগারেটের প্যাকেটে বা চিরকুটে লিখে পাঠিয়েছি কবিতা। সে পড়ত, বুঝত। তার লেখা শুরু হলো। মনে মনে বলতাম, এ কি, আমি লিখছি? মাধবীলতা, বিশ্বাস করো, না, নেই, সে কোথাও নেই। আমার ছবিতে কে যেন আলকাতরা ঢেলে দিয়ে গেছে। বিসর্জনের পর নদীর পাড়ে যেমন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে মূর্তিহীন কাঠামো, আমি তো নদীতে ঝাঁপ দিয়েছি, খুঁজেছি সেই রূপ। বিশ্বাস করো মাধবীলতা, নেই, কোথাও নেই। আজ রাতের পর রাত জেগে লিখেই চলি। কোনোদিন বলি, এই শুনবি? কোথা থেকে নতুন বউঠান হেসে খিলখিল করে বলে যায়, রবি, এই কবিতা হয়নি। লিখতে না পারার যন্ত্রণা যখন আমার আকাশ ছুঁয়ে যায়। কোনোদিন বলেছি, পারলাম না রে। বৃষ্টি এলে এক ছুটে যখন রাস্তায় গিয়ে দাঁড়ায়, নিয়নের আলোয় ভাসে আমার শহর, তখন কি আমি তোকে খুঁজি? মাধবীলতা, মাধবীলতা, মাধবীলতা। সে তখন ঝিমঝিম আলোয় গিলছে নিষিদ্ধ রস, তার ঠোঁটে পুড়ছে সিগারেট। উই পোকা যেমন ধ্বংস করে পাণ্ডুলিপির পাতা, তেমনি তার দিকে তাকিয়ে থাকে আগামীর অমলিন চোখ। এই ভেবে আমার চোখে এসেছে জল ভরে। মিথ্যে মিথ্যে স্বপ্ন, না স্বপ্নের মিথ্যে, কি জানি। তাই আমি ঘুমোই না মাধবীলতা, ঘুমোই না আমি। কতদিন সামনে শুয়ে থাকা নারী শরীরের আগুনে পুড়তে ইচ্ছে হয়। কতদিন ইচ্ছে হয় বুকের বাঁ পকেটে কলমের বদলে আস্তিনে লুকিয়ে রাখবো বিষাক্ত ছুরি। আমার সামনে উঁচু সিঁড়িটাই সবাইকে মারিয়ে উঠে বলি, আমি পৃথিবীর সফল মানুষ, আমি পৃথিবীর সফল মানুষ। মাধবীলতা, এই মাধবীলতা, বিশ্বাস করো, এই মিথ্যে মিথ্যেটাকে নিয়ে আমি বাঁচি। আর এই মিথ্যে থাকা আমাকে ভালো রাখে। শরীর ভোগের নেশায় নিজের শরীরের মধ্যে মৃত্যু রোগ লুকিয়ে রেখে আমাকে ফেসবুকে মেকআপ চড়িয়ে লিখতে হয় না যে বসন্ত এসে গেছে। সত্যি বলছি মাধবীলতা, তোমার দিব্যি, ওদের জন্য আমার কষ্ট হয়, আমি কাঁদি। ওরা আমার গায়ে আগুন দিতে পারে, কিন্তু আমি তো শ্রাবণ দিতে চাই। হ্যাঁ মাধবীলতা, তোমার দিব্যি, এই মিথ্যে অস্তিত্ব আমাকে বাঁচিয়ে রাখে, দহনে পোড়ায়, আমার কলমকে বর্ষার ফলার মতো চকচকে রাখে। আমি নিজেকে বেচে দিইনি, নিজের গড়ে তোলা মূর্তিকে বিসর্জন দিইনি মাধবীলতা, বিশ্বাস করো।
মাধবীলতা, যদি জীবনানন্দের বনলতা সেন থাকতে পারে, শুনিলে নীরা, তাহলে আমার মতো তৃণ মানুষের সে থাকতে নেই? সে যদি আমাকে একটা পায়জামা দিত, তাহলে আমি তো জেলখানায় যেতে প্রস্তুত। মাধবীলতা, ও মাধবীলতা, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো আমাকে, অন্তত একবার। খাতার পাতায় তোকে লিখছি যখন, খাতার পাতায় বৃষ্টি ঝাঁপিয়ে এলো, শব্দ তুলি আঁকছে তোর চোখ, তোর সাথে বৃষ্টি কেমন ভাব জমালো। খাতার পাতায় তোকে লিখছি যখন, খাতার পাতায় বৃষ্টি ঝাঁপিয়ে এলো, শব্দ তুলি আঁকছে তোর চোখ, তোর সাথে বৃষ্টি কেমন ভাব জমালো। খাতার পাতায় ভিজছিস তুই, খোলা চুলে ভাসছি আমি সেই অলকানন্দার জলে। খাতার পাতায় ভিজছিস তুই, খোলা চুলে ভাসছি আমি সেই অলকানন্দার জলে। খাতার পাতা উল্টে দিচ্ছে বাউল বাতাস, তোর বুকে মুখ লুকোলো রাতের আকাশ। রাত শেষে পাখির ঠোঁটে ভোরের পালকে, বৃষ্টি শেষে মেঘের সাথে তুই পালালে।
শেষে পাখির ঠোঁটে ভোরের পালকে বৃষ্টি শেষে মেঘের সাথে তুই পালালে আগুন পোড়াতে এসে নিজেই উড়ল বেশে তোর মেঘের সাথে ভাব আমার সাথে শুধুই আড়ি তোর মেঘের সাথে ভাব আমার সাথে শুধুই আড়ি তোর মেঘের সাথে ভাব আমার সাথে শুধুই আড়ি